গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড এর পঞ্চম পর্ব। আজ আসার সময় আমাদের সাথে হারুতো ছিল। রেগনাল তাকে কথায় কথায় জিজ্ঞেস করল, তো মিশরে কিভাবে আমার স্ত্রীকে কিডন্যাপ করা হলো? আমরা জানতাম আপনারা মিশরেই যাবেন, তাই পিছে পিছে আমরাও গেলাম। উনি যে রাতে আপনার কাছ থেকে হারিয়ে গেলেন, সেই রাতে আমি তাকে ডেকেছিলাম। তিনি সেই ডাকে সাড়া দিলেন। দয়া করে জিজ্ঞেস করবেন না কিভাবে ডেকেছি। আপনাদের জাহাজের সামনে উটের যে ক্যারাভেন দেখেছেন, সেটা আমাদেরই ছিল। সেটাতে করেই আমরা তাকে এখানে নিয়ে আসি। আসার সময় আমাদের কোনো রকম জোর করতে হয়নি। আপনাদের কাজ শেষ হয়ে গেলেও আমরা সেভাবেই আপনাদের ফিরিয়ে দিয়ে আসব। হারুত কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমিও কিন্তু সেরকম ভেবেছিলাম। রেগনালের সংক্ষিপ্ত উত্তর, আচ্ছা, পুরো ব্যাপারটার সাথে কি আমার ছেলেটা মারা যাওয়ার কোনো সম্পর্ক আছে? সেটা তো জানাই ভালো, বলতে পারবে। একটু ফাঁকা পেয়ে আমি বললাম, সিম্বার তার দৌর্বল্যের সাথে কি জানাও থাকবে? কোনো সন্দেহ নেই, সব যুদ্ধে সিম্বাও সাথে ছিল। জানা নাকি সিম্বা আর কয়েকটা পুরোহিতের একদম পোষা। ফিরে এসে সব মিলে খুব ক্লান্ত বোধ করছিলাম। খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়তে তাই বেশি সময় লাগল না। ঘুম ভাঙল বিকেল 5টায়। হারুতের কাছ থেকে এক লোক আসলো আমাদের ডাকতে। ওর সাথে গেলাম একটা মিটিংয়ে। সেখানে হোয়াইট ক্যান্ডাদের গণ্যমান্যরা আগে থেকেই উপস্থিত। সভাসদদের মধ্যে কয়েকজন মহিলা আর শিশু ছিল। আমাদের বসার পর হারুত বলল, ব্ল্যাক ক্যান্ডাদের পক্ষ থেকে দূত এসেছে। লোক এসেছে মোট 5 জন। নেতাকে দেখেই চিনতে পারলাম। আমাদের যখন ধরে নিয়ে গিয়েছিল তখন একে দেখেছি। নেতা এগিয়ে হারুতের দিকে এসে বলল, হে হারুত, হোলি চাইল্ডের পুরোহিত, জানার অবতার আমাদের মহান রাজা সিম্বা আপনাদের আগেও সাবধান করেছিলেন। আজ আমি তার পক্ষ থেকে আবার এসেছি আপনাদের সাবধান করতে। কি বলতে চাও? হারুতের মেজাজ খারাপ হতে শুরু করেছে। আপনার শিশুর নামে অভিশাপ দিয়েছিলেন আমাদের, সেই অভিশাপ ফলে গেছে। আমাদের ফসল, গবাদি পশু সব শেষ। যেহেতু আপনার অভিশাপে পবিত্র শিশু আমাদের ক্ষতি করেছে, তাই ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে। জানার অবতার মহারাজ সিম্বা বলেছেন, ক্ষতিপূরণ হিসেবে আপনারাই আমাদের ফসলের 4 ভাগের 3 ভাগ কেটে টাভা নদীর উত্তর পাড়ে দিয়ে আসবেন। সাথে সেই 2 সাদা মানুষকেও পাঠাবেন, যাতে আমরা তাদের বলে দিতে পারি জানার উদ্দেশ্যে। আর ওই সাদা মানুষের স্ত্রীকেও পাঠাবেন মহামান্য সিম্বার স্ত্রী হিসেবে। তার সাথে থাকবে আপনার রাজ্যের 100 কুমারী। লোকটা তার কথা এক নিঃশ্বাসে বলে গেল। সাথে সাথে হারুত বলল, যদি না দেই, তাহলে জানা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সেই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না হোয়াইট ক্যান্ডাদের নাম নিশানা মাটির সাথে মিশে যায়। এবার বেশ তেজি শোনালো নেতামশাইয়ের গলা। হারুত একটু চিন্তা ভাবনা করে বলল, যদি বাঁচতে চাস এখনই বিদায় হ, নইলে আর এ জীবনে ফেরা হবে না তোর। রাষ্ট্রদূতেরা বিদায় নিল। সেদিন রাত থেকেই শুরু হলো আমাদের যুদ্ধ প্রস্তুতি। হোয়াইট ক্যান্ডাদের অবস্থা আসলেই শোচনীয়। সেনাবাহিনীতে 20-25 বছরের যুবকের সংখ্যা সব মিলিয়ে 2000-এর বেশি হবে না। 14 থেকে 70 বছরের মধ্যে যারা যুদ্ধে কোনো রকম কাজে লাগতে পারে, এরকম লোকজন নিয়েও মোট হল 2700-র মতো। তবে 2000-এর কিছু সংখ্যক মহিলাও আমাদের সাথে ছিল। বিপরীতে শুধু ব্ল্যাক ক্যান্ডাদের সেনাবাহিনীর লোকবল 20,000-এরও বেশি। সাথে কিশোর, তরুণ, মহিলারা তো আছেই। আমাদের সংখ্যা ওদের 10 ভাগের 1 ভাগেও কম। তবে হোয়াইট ক্যান্ডারা তাদের অবস্থানের জন্য একটা অ্যাডভান্টেজ পাবে এবং সাথে রেগনাল আর আমার কৌশল ওদের যুদ্ধে একটু এগিয়ে রাখবে বলে মনে হয়।
আমাদের গোলাবারুদ নিঃসন্দেহে কাজে দেবে, কারণ দুই ক্যান্ডাদের কারোরই রাইফেল জিনিসটা কোনো রকম পরিচয় নেই। যদি দু একটা কখনো দেখেও থাকে সেগুলো ফ্লিন্ট লক টাইপ। এরকম কেন হলো আমি জানি না, কারণ মিশন, সুদান ইত্যাদি আরব এলাকায় হোয়াইট ক্যান্ডাদের উটের ব্যবসা আছে। যতদূর মনে হয় ধর্মীয় কোনো বিধিনিষেধ ছিল ওদের ভেতর। এখন আমাদের কাজের জিনিসগুলো প্রপার ইউটিলাইজ করা। সেজন্য হারুদকে বলে ওর লোকজনের মধ্যে বাছা 70-75 জনকে নিলাম। এই লোকগুলোকে বন্দুক চালানো শেখাতে আমি আর হ্যান্স সকাল সন্ধ্যা খাটলাম। পুরো প্রস্তুতির তত্ত্বাবধান করল র্যাগনাল। সে সেনাবাহিনীতে ছিল, তাই কাজটা ভালোই করতে পারল। গ্রামের মহিলা আর বাচ্চাদের নিয়ে ও অনেকগুলো চোরা গর্ত তৈরি করল ব্ল্যাক ক্যান্ডাদের আসার রাস্তায়। গর্তগুলোর নিচে ধারালো লাঠি পুঁতে দেয়া হলো, আর উপরে মাটি সমান করে দেয়া হলো যাতে দেখে বোঝা না যায়। আদিম এ এলাকায় কৌশলটা কাজে লাগবে বলে মনে হয়। মোটামুটি দিন দশেকের মধ্যে আমরা খানিকটা বলার মতো গুছিয়ে উঠলাম। ঝামেলা দেখা দিল যেই সিদ্ধান্ত নিয়ে, সেটা হলো আমরা আগে আক্রমণ করব নাকি আক্রমণের জন্য অপেক্ষা করব। শেষে পুরো যুদ্ধের প্রধান হিসেবে ফাইনাল ডিসিশন নেওয়ার দায়িত্ব পড়ল আমার উপর। অনেক আগপিছ ভাবলাম, আমাদের লোকবল কম, আগে আক্রমণ করতে গেলে অনেক ঝামেলা হতে পারে। এসব ভেবে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। 14তম রাতে আমরা নদীর পাড়ে ক্যাম্প করতে শুরু করলাম। খবর পেলাম ব্ল্যাক ক্যান্ডাদের বিরাট বাহিনীও ওপারে এর মধ্যেই জড়ো হয়েছে। তারপর দিন খবর আসলো 5,000 অশ্বারোহী আর 15,000 পদাতিক সৈন্য নিয়ে সিম্বার নেতৃত্বে ব্ল্যাক ক্যান্ডারা নদী পার হতে শুরু করেছে, আর সিম্বা জানার পিঠে চড়ে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। তার জানার মাহুতের কাজ করছে খোরা সেই পুরোহিত। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে এরকম পাগল একটা হাতির পিঠে কেউ চড়ে কেউ যুদ্ধ করতে আসতে পারে, কিন্তু বিশ্বাস করতেই হলো, নিজের চোখে দেখছি বলে কথা। আমরা নিজেদের অবস্থান ঠিক করে নিয়েছি। এরই মধ্যে নিজেদের ফাঁদে পড়া ইঁদুর মনে হচ্ছিল, হয় লড়ো নয় মরো, এরকম অবস্থা। জেতার কোনো সম্ভাবনা নাই, তাই মনে মনে প্রার্থনা করছিলাম যুদ্ধক্ষেত্রে যেন মরি। হারার পর ব্ল্যাক ক্যান্ডাদের নাচন কদন দেখে জানার বলে হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি আর ছোট্ট সশস্ত্র বাহিনী নিতে প্রস্তুত। বাহিনীর নামও দিয়েছিলাম শার্পশুটার। সব প্ল্যান ঠিক করে নিলাম। যুদ্ধের আগে একটু ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখন র্যাগনালের সাথে দেখা হলো। বেচারাকে দেখে মনে হলো উত্তেজনার মধ্যে আছে। খানিকক্ষণ কথাও হলো। ঘুম থেকে উঠে দেখি তাঁবুর সামনে বসে হান্স হটম্বির সেবা যত্ন করছে। ওকে জিজ্ঞেস করে জানলাম সন্ধ্যা হতে তখনও 2 ঘন্টা বাকি। হান্সকে জিজ্ঞেস করলাম ঘুমায়নি কেন। উত্তর দিল, ঘুম তো হলো, সাথে একটা ফাও স্বপ্নও দেখা হলো। খুব আজব স্বপ্ন বাস। স্বপ্নে এমন এক জায়গায় ছিলাম যেখানে আলো ছিল, কিন্তু কোনো চাঁদ সূর্য চোখে পড়ল না। চারপাশে শান্তি শান্তি একটা ভাব। হঠাৎ খেয়াল করলাম পাশে আপনার বাবা দাঁড়িয়ে আছেন, মুখে সেই পরিচিত হাসি। তাকে দেখে খানিকটা কম বয়সী আর শক্ত সামর্থ্য মনে হলো। হাসি হাসি মুখে বললেন, কি খবর হ্যান্স, শেষ পর্যন্ত আসলে তাহলে? এবার বলো কেমন ছিলে? বাস অ্যালানের যত্ন আপনি করেছ তো নাকি? আমি বললাম, এ পর্যন্ত মোটে মাত্র 2 কি 3 বার তার জন্য জীবন বাজি রেখেছি, কিন্তু বাস আর একটা যুদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু তার সাথে থেকে যুদ্ধ করতে পারছি না। আপনার বাবা বললেন, কে বলল পারবে না? তুমি ওর সাথে যুদ্ধ করবে আর তারপর এসে আমাকে সব খবরাখবর জানাবে। তারপর হঠাৎ দেখি আমি আর এক জায়গায়, দেখি 2 জন মহিলা একসাথে আমার দিকে এগিয়ে আসছে। দুজনই সাদা পোশাক পরা। কারা ওরা, চিনতে পারলে? জিজ্ঞেস করলাম। যদিও অনেক বছর আগে দেখেছিলাম, তবু মিসি মেরিকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি।
পার্থক্য শুধু তাকে আরও 1000 গুণ সুন্দর লাগছিল দেখতে। দুজনে আমার সামনে আসলো। মিস মেরি আমাকে দেখিয়ে 7 জনকে বলল, এ হলো হ্যান্স, যার কথা তোমাকে বলেছিলাম। মিসি মেরি ওনাকে মুন বলে ডাকছিলেন। 7 জন আমাকে যাকে মিসি মেরি মুন বলে ডাকছিলেন তিনি জিজ্ঞেস করলেন, তোমার বাস কেমন আছে? কি খবর? আপনার বাবাকে যা বলেছিলাম তাকেও তাই তাই বললাম। তারপর সে আমাকে আপনার ছেলে বাস হ্যারির কথা জিজ্ঞেস করলো, তার কথাও বললাম। তারপর সে ভালোবাসা নিয়ে কিছু একটা বলল, যেটা আমার এখন আর মনে নেই। আর বলল, যাও হ্যান্স, তোমার বাসের কাছে ফিরে যাও, আর ওকে বলবে আমরা দুজন এখানে অনেক বছর ধরে দিন গুনছি তার জন্য। সেখান থেকে অনেক দূরে চলে আসলাম। ওই শান্ত জায়গা ছেড়ে একটা পাহাড়ের কাছে আসলাম। হঠাৎ জোলো গান কানে আসলো। কিছুক্ষণ পর সুন্দর এক মহিলাকে দেখলাম, যার গায়ের রং তামাটে। সে এগিয়ে এসে বলল, শোনো, লর্ড মাকুমাজানকে গিয়ে বলবে আজকের যুদ্ধে তার কিচ্ছু হবে না, আমি তার সাথে থাকব যেমন ছিলাম সব সময়, আর তাকে আমার ভালোবাসা দিও। এখন বিদায়। তখনই আমার ঘুমটা ভেঙে গেল। বলা শেষ করে হ্যান্স কফি আনতে চলে গেল। এটা কি ধরনের স্বপ্ন হলো? বাবা আর মেরির কথা না হয় ব্যাখ্যা করা যাচ্ছে, কিন্তু স্টেলা আর মামিনাকেও ও দেখল কিভাবে? যাদের সাথে কোনোদিন দেখা হয়নি তাদেরকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখে? স্টেলার কথা হয়তো ও শুনতেও পারে, কিন্তু মামিনাকে তো চেনা অসম্ভব। আর আমি ওদের কারো সম্পর্কে কোনো কথা ওকে আমি কখনো বলিনি। ব্যাপারটা আমার কাছে খানিকটা খটকা লাগলো, কিন্তু সেটা নিয়ে ভাববার সময় পেলাম না বেশি। ব্ল্যাক ক্যান্ডাদের উপর চোখ রাখার দায়িত্ব দিয়েছিলাম যাদের উপর, তাদের একটি দল এলো রিপোর্ট করতে। কিছুক্ষণ পর হারুত আসলো। ওর সাথে একটা সেটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ রাতের শেষ প্রহরের নিস্তব্ধতা খান করে আধা মাইল খানিক দূরে একটা রাইফেল গর্জে উঠল। আমি হারুতের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, রাইফেলের শব্দ হলো কিভাবে? ব্ল্যাক ক্যান্ডাদের কাছে তো কোনো রাইফেল থাকার কথা না। কি জানি, বুঝলাম না তো। হারুতকেও চিন্তিত দেখালো। আমরা দেখতে বের হলাম শব্দ হলো কোথায়। ব্ল্যাক ক্যান্ডাদের উপর চোখ রাখতে বলেছিলাম যাদের, তাদের আরেকটি দল এসে জানালো ব্ল্যাক ক্যান্ডারা ভেবেছে আমরা আক্রমণ করেছি, তাই তারা ক্যাম্পে ভেঙে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। খবর পুরো বাহিনীর কাছে পাঠিয়ে দেওয়াতেই দেখে এক লোক দৌড়ে আসলো। আমি কেবল রাইফেল তুলেছি গুলি করার জন্য, কিন্তু চিনতে পেরেই থামলাম। দৌড়াতে লোকটা বলল, গুলি করবেন না বাস, দাঁড়ান। তুমি কি করছো এদিকে? ব্ল্যাক ক্যান্ডাদের একটু দেখে এলাম বাস, শালারা মরার মতো ঘুমায়। আমি গেলাম, কেউ বুঝতেও পারেনি। গিয়েছিলাম জানার আরেকটা চোখ কানা করতে, নইলে সুরে আরেকটু ফুটো বাড়িয়ে দিতে, কিন্তু ব্যাটা দেখাই পেলাম না। তবে বুঝলাম ভেতরে কোথাও আছে, কিন্তু এক সর্দারকে চোখে পড়তেই এক গুলিতে ওর ইহলীলা সাঙ্গ করে দিলাম। তারপর এক দৌড়ে সোজা এখানে। খেয়ে আর কাজ পাও না, তাই না? খালি অকাজ। কিছু যদি হয়ে যেত? মরব তখনই যখন মরার সময় হবে, তার আগেও না পরেও না বাস। আর তাছাড়া ব্ল্যাক ক্যান্ডাদের আক্রমণ তাড়াতাড়ি হওয়াটাই বোধহয় জরুরি ছিল। আমি যদি কাজটা না করতাম তাহলে কি ওরা ভাবতো যে আমরা আক্রমণ করেছি আর আমাদের আক্রমণ করতে আসতো? ওই যে বাস, শুনুন ওদের আসার শব্দ। কথা সত্য, ব্ল্যাক ক্যান্ডাদের জানা চিৎকার শোনা যাচ্ছিল। এখনই একদল পর্বে চোরা গর্তে, বলেই হাতে হটম্বিকে রিলোড করতে শুরু করল। এটাও সত্যি। চিৎকার শুনে বুঝলাম পদাতিক অশ্বারোহী দুপ্রকারই পড়েছে গর্তে। যুদ্ধের পর আমরা দেখেছিলাম ভালো কাজে লেগেছিল র্যাগনালের বুদ্ধি। প্রায় সব গর্তেই কম বেশি লাশ পড়েছিল। এরপর আসলো আমার কাজ। ব্ল্যাক ক্যান্ডারা নাগালের মধ্যে আসতেই আমি আর শার্প শুটার বাহিনীকে শ্যুট করতে বললাম।
আমার শার্প শুটার বাহিনী খুব ভালো শ্যুট করতে না পারলেও ব্ল্যাক ক্যান্ডাদের সংখ্যা আর ঘনত্ব এত বেশি ছিল যে প্রথম কয়েক দফা শ্যুটের একটা বুলেটও মিস হয়েছে বলে মনে হলো না। পুরো ব্যাপারটার ইফেক্ট হলো দেখার মতো। ব্ল্যাক ক্যান্ডাররা জানে আমাদের কাছে 2-3টা বন্দুক আছে। তারা এই ধ্বংসলীলা দেখে মোটামুটি নড়তে ভুলে গেল। পরে কয়েক মুহূর্ত আমার লোকদের রাইফেল লোড করার শব্দ ছাড়া আর কোনো শব্দ হলো না। বিস্ময়ের রেশ কাটতেই সবাই যুদ্ধ ফেলে উল্টাপাল্টা দৌড়াতে শুরু করল। প্রথম সম্ভাষণটা খারাপ হয়নি ব্যাস, হান্স মজা করে বলল। তা ঠিক, কিন্তু আলো ফুটলে আবার ফিরে আসবে বলেই তো মনে হয়, আমি বললাম। সেদিনের ভোরটা আসলেই সুন্দর ছিল। আমরা আমাদের দিক থেকে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু একজনের একটা তীর লেগেছে, তবে ক্ষত মামুলি। হোয়াইট ক্যান্ডাররা তো খুশিতে নাচানাচি শুরু করল। আধা ঘন্টার পর এক গুপ্তচর খবর নিয়ে আসলো প্রতিপক্ষ আবার একজোট হচ্ছে। কিছুক্ষণ পর ব্ল্যাক ক্যান্ডা আর্মি মার্চ করতে করতে হাজির হলো। ওদের প্রথম দলটা আমাদের থেকে 300 গজের মতো দূরে থামল। ঠিক সেই সময় জানার দেখা পেলাম। দূরবীন দিয়ে দেখলাম ওর পিঠে 2 জন, মাহতের আসনে ওই খুড়া পুরোহিত আর কাঠের চেয়ারের মতো কিছুতে বসে আছে স্বয়ং সিম্বা, হাতে একটা বর্ষা। জানার সারা গায়ে শিকল পেঁচানো, সুরের মাথায় 3টা শিকল, সেগুলোর সাথে আবার স্পাইকের বল লাগানো। আমি বললাম, হাতির বাচ্চার মরার সময় এসেছে, কেউ কোনো ফায়ার করবে না, চুপচাপ দেখো ওই শয়তানটাকে কিভাবে শায়েস্তা করতে হয়। আমার মেজাজ খারাপ হতে শুরু করেছে। ভালো করে তাকিয়ে ওর আয়তনটা এবার ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম। সেদিন রাতেও ভালো বুঝিনি যেটা, সেটা এবার পরিষ্কার হয়ে গেল। পাশ থেকে হ্যান্স বলল, এবার গুলি করেন বাস, যথেষ্ট কাজে আছে। আমি আমার হেভি ডিউটি রাইফেল তুলে নিলাম। জানা হা করল। আমি ধীরে ধীরে স্থিরভাবে রাইফেল তাক করলাম জানার মুখ বরাবর। নিশ্চিত হয়ে ট্রিগার চাপলাম। কিছুই হলো না। জানা কোনো সমস্যা ছাড়া মুখ বন্ধ করল। সবার নজর ছিল আমার দিকে। সবাই উহ করে উঠল। শব্দ মিলিয়ে যাওয়ার সাথেই আমি দ্বিতীয় গুলি করলাম। এবারও একই কাহিনী। ও, শব্দটা আবার আরও জোরালো। আমার মেজাজটা খারাপ হতে শুরু করেছে। হ্যান্সের হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নিলাম। পরপর 2টি গুলি করলাম জন্তুটার হার্ট বরাবর, কিন্তু কিছুই হলো না। জানা একবার নড়লও না, একটু রক্তের ছিটাও দেখা গেল না। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। খাকা রোদে মাথার উপর বাজ পড়লেও এতটা অবাক হতাম না। আমি অ্যালান কোয়াটারমেন, আফ্রিকার সবচেয়ে বিখ্যাত হাতি শিকারী, আর এরকম একটা টার্গেট মিস করেছি। এই লজ্জা কই রাখি? আমার মাথা তো ঘুরে উঠল। হায় ঈশ্বর, রেগনালের গলায় বিস্ময়। ওরে বাস, হ্যান্স বলে উঠল। মহান শিশু, সহায় হও, হারুদ বলল। হঠাৎ সিম্বা চিৎকার করে উঠল, জানা অবিনশ্বর, অপ্রতিদ্বন্দ্বী, কোনো জাদুটোনার ক্ষমতা নেই তাকে স্পর্শ করে। সাথে সাথে হ্যান্সও লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে ওর বা চোখটাই কই গেল? বুলেট তো এটাকে বাল্বের মতো ঠুস করে ফাটিয়ে দিয়েছে। তারপর স্থির হয়ে হন্টুবিকে তুলে নিয়ে বলল, এবার দেখা যাক তোমার ওই জানার সত্যি ঈশ্বর কিনা। বলেই ট্রিগার টেনে দিল। এবার ঈশ্বরের হার্টের ঠিক সামনে একটা ছোট ফুটা হয়ে গেল। রক্ত দেখা গেল, কিন্তু এটা সত্যি যে এত ছোট, বন্দুকের গুলি ওই মাংসপেশির পার হতে পারেনি। তারপরও অবিনশ্বর ঈশ্বরের প্রতিক্রিয়া হল। ব্যথা আর ক্রোধে কান ফাটানো চিৎকার করে উঠল। বোঝা গেল কোনো জাদুকরী ক্ষমতা নেই জানার। এদিকে আমার অবস্থা আরও খারাপ। মনে হচ্ছিল এর চেয়ে মরে যাওয়া ভালো।
নিজেকে এত ছোট লাগছিল যে বলার ভাষা নেই আমার। ওরা ধীরে ধীরে এগিয়ে আসছে, তীর ছুটতে ছুটতে এগুচ্ছে। একসময় 100 গজের মধ্যে এসে পড়ল। আমরা ওপেন ফায়ার করলাম। এখন ওদের তীরও আমাদের ঘায়েল করছে। সুরক্ষা দেয়ালের জন্য যদিও হতাহত হচ্ছে খুবই কম, তবু একদম যে হচ্ছে না সেরকম না। এদিকে আমরা সমালে লোড করছি, ফায়ার করছি, ওদের লোক পড়ছে ধিপদাপ। কিন্তু লোকগুলো যে কিছুই পরোয়া করে না, এগুতে থাকলো। আর আমাদের 50 জনের ছোট্ট রাইফেল টিম নিয়ে এত লোককে আটকানোর চেষ্টা চলতেই থাকলো। অনেক ক্ষয়ক্ষতি সহ্য করে প্রতিপক্ষ 50 গজের মধ্যে এসে পড়ল। আমাদের একার পক্ষে আর কিছু করা সম্ভব না। তখন রেগনাল আর হারুতের নেতৃত্বে হোয়াইট ক্যান্ডাদের মূল আক্রমণটা শুরু হলো। পুরো ব্যাপারটা আমাদের প্ল্যান মতো হওয়ায় আমরা বেশ একটা অ্যাডভান্টেজ পাচ্ছিলাম। প্রথমে তীরন্দাজ বাহিনী আর আমরা মিলে ওদের 12টা বাজালাম। কিন্তু ব্ল্যাক ক্যান্ডারা তখনও সংখ্যায় আমাদের চেয়ে বেশি, আর সবার উপর যেন স্বয়ং শয়তান ভর করেছে। তীর দিয়ে গোতাগুতি এক সময় শেষ হলো। মুখোমুখি যুদ্ধ শুরু হলো। দুপক্ষই যান হাতে নিয়ে লড়ল। তুমুল লড়াই চলল 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টা কেউ গুলি চালাতে পারেনি, কারণ শত্রু আর মিত্রের অবস্থান আলাদা করে বোঝাই যাচ্ছিল না। দুপক্ষের ক্ষয়ক্ষতি, উদ্যম, এনার্জি কমে এলে রাইফেল হাতে আমরা আবার সক্রিয় হলাম। বেছে বেছে ধীরে ধীরে শত্রু বধ করতে শুরু করলাম। সকাল 8:30 নাগাদ আমরা পেছাতে পেছাতে মন্দিরের পূর্বের গেটে পৌঁছালাম। 3 বার ওরা দেয়াল টপকাতে চেষ্টা করল। 3 বারই আমরা প্রতিহত করতে পারলাম। একসময় পূর্বের দেয়াল প্রায় পড়বে অবস্থা। ব্ল্যাক ক্যান্ডারা দেয়াল টপকে ঢোকার চেষ্টা করছে, আর আমাদের লোকজন লম্বা বর্ষা দিয়ে খুঁচিয়ে তাদের ফেলে দিচ্ছে। এরকম চলতে চলতে এক সময় ওরা থামল। ভাবলাম হাল ছেড়ে দিয়েছে। কিন্তু ব্ল্যাক ক্যান্ডারা অন্য ধাতুতে গড়া। ওরা আসলে আরও সৈন্য পৌঁছার অপেক্ষায় ছিল। আবার আক্রমণ করল। দেখে মনে হলো মানুষের বন্যা ধেয়ে আসছে। শুধু সর্প শুটারদের নিয়ে প্রতিহত করতে পারলাম না। ওরাও ছেড়ে কথা বলার পাত্র না। গুছিয়ে নিয়ে একই কৌশলে আবার আক্রমণ করলাম। এবারের মতো থামাতে পারলাম আমরা। রণে ভঙ্গ দেবে না ওরা, দেয়ার কথাও না। এখনও ওদের সংখ্যা আমাদের চেয়ে বেশি, অনেক বেশি। এবার ওরা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে শুরু করল। ওদের মৃত সঙ্গী সাথীদের শরীর একটার পর একটা সাজিয়ে আড়াল তৈরি করল, যাতে আমাদের গুলি ওদের ছুঁতে না পারে। গুলি ওদের ছুঁতেও পারল না। পূর্বের দেয়াল পড়ে গেল। পেছাতে পেছাতে একসময় মন্দিরের তুলনামূলক নিচু চত্বরটায় চলে আসলাম আমরা। মহিলা আর শিশুরা আগে থেকে এখানে ছিল। ততক্ষণে আমাদের বুলেট শেষ হতে শুরু করেছে। এখন হিসেব করে খরচ করতে হবে। আমাদের তখন বাকি আছে মোটমাট 1600 মতো লোক। সরু জায়গাটাতে এত লোকের সংস্থান হবে না, করা উচিত হবে না। বেছে বেছে 300 মতো লোক মন্দিরের সুরক্ষার জন্য রেখে বাকিদের পাঠানো হলো মহিলা আর শিশুদের জন্য অন্য রাস্তায় নিয়ে বের হয়ে যাওয়ার দায়িত্বে। কাজ শেষে ওরা আবার ফিরে আসতে শুরু করবে। জরুরি অবস্থার কথা চিন্তা করে আমরা এই প্ল্যানটা আগে থেকেই করে রেখেছিলাম। সরু মুখের প্রথমে রাইফেল নিয়ে আমরা দাঁড়ানো, তারপর হারুতের নেতৃত্বে তীর বর্ষা বাহিনী, আর একেবারে শেষে বাকিরা রেগনালের নেতৃত্বে। ওর 2 জায়গায় কেটে গেছে, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই। একটা তেমন বড় না, কিন্তু আরেকটা যে অসুবিধার সৃষ্টি করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। শত্রুরা মোটা কাঠের দরজা ভাঙতে উঠে পড়ে লেগেছে। সেই সুযোগে দলের সবাইকে পানি দেয়া হলো। দরজা ভেঙে ঢুকে পড়তে শুরু করলো ব্ল্যাক ক্যান্ডারা। আমিও ফায়ার করার আদেশ দিতে দেরি করলাম না। মাত্র কয়েক গজ দূর থেকে গুলি করছে আমার দল, একটাও মিস হচ্ছে না। সবার কাছে তখন 8 রাউন্ড বুলেট অবশিষ্ট আছে। ওরাও থামছে না। একের পর এক আমরাও গুলি চালালাম, শেষ বুলেট পর্যন্ত। এবার আমাকে বলতেই হবে যে এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও কোনো দল যে এত নির্ভীকভাবে যুদ্ধ করতে পারে
সেটা আমি ব্ল্যাক ক্যান্ডাদের না দেখলে বিশ্বাস করতাম না। আমাদের গুলি শেষ হয়ে গেলেও হারুতের বাহিনী আর ঢোকার পথ সরু হওয়ায় আধ ঘন্টা উপর্যুপরি চেষ্টা করেও ওরা তেমন সুবিধা করতে পারল না। ধাওয়া করে আসা বন্ধ করল। আমরাও আমাদের আহত নিহতদের সরানোর আর আরেক দফা পানি খেয়ে নেওয়ার সুযোগ পেলাম। পানি খেতে খেতে ভাবছি এবারের মতো বোধহয় ওরা থামবে, কিন্তু পর মুহূর্তে ভুল ভাঙল, ভালোভাবেই ভাঙল। বুঝলাম কোনো দল শেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না। ঢোকার রাস্তার মাথায় জানা ভীষণ রাগে সুর দোলাতে দোলাতে দৌড়ে আসছে। তার পেছনে সৈন্যরা বর্ষা তরবারে হাতে দৌড়াচ্ছে। সুর আর তাতে বাধা স্পাইক লাগানো বলের আঘাতে আমাদের লোকজন বাতাসে উঠতে শুরু করেছে। ওই সময় আমি আর হ্যান্স র্যাগনালের সাথে কথা বলছিলাম মন্দিরের দ্বিতীয় চত্বরের গেটের সামনে। সম্বিত ফিরে পেয়ে একটু এগিয়ে আসতেই দেখি শয়তানের বাচ্চা জানা একেবারে সরাসরি আমার দিকে দৌড়ে আসছে। সত্যি কথা বলতে কি, আমি যদিও কখনো রিস্ক নেওয়া পছন্দ করি না, তবু আমার মনে হলো, বাবা জানা, এবার পাইছি তোমারে, এবার আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আগের বারের ভুল আর এবার হবে না, আর যদি হয় তাহলে এটাই আমার জীবনের শেষ ভুল। ডান হাতুতে ভর করে রাইফেল তাক করলাম। প্রথমে ওই খুড়া পুরোহিতের ঢং শেষ করতে ইচ্ছে করল। ট্রিগার চাপলাম। হ্যাঁ, লেগেছে। হাতে মারা রাইফেলের গুলি শালা বুড়ুর খুলি ডিমের খোসার মতো ফাটিয়ে কয়েক টুকরা করে দিল। এবার জানার পালা। ও যখন আমার চেয়ে মাত্র 30 গজ দূরে, তখন আমি ঠান্ডা মাথায় গুলিটা করলাম, যাতে এক গুলিতেই ইহলীলা সাঙ্গ হয়ে যায় হারামজাদার। গুলি করলাম। বুলেট নিশ্চয়ই এবার ওর কয়েক হাত পাশ দিয়ে চলে গেছে, কারণ রক্ত তো দূরের কথা, ওর একটু চুলও উঠতে দেখলাম না। জীবনের আশা আমি ছেড়ে দিলাম। পালানোর মতো সময় নেই তো বটেই, কোনো ইচ্ছাও নেই। একদিনে এত অপমানের চেয়ে মরে যাওয়াই ভালো। নিজেও বিশ্বাস করতে পারছিলাম না আমি এই টার্গেট মিস করতে পারি। এত কিছু শেষে এই বিশ্রী হাতিটার পায়ে আমার মরণ লেখা ছিল। মরার আগে নাকি সারা জীবনের কথা মনে পড়ে। আমারও পড়ছিল। বাবা, মেরি, হ্যারি, স্টেলা, মামিনা সবাইকে চোখের সামনে দেখতে পেলাম। পরের মুহূর্তে চোখের সামনে সাদা পর্দা ছাড়া কিছুই দেখতে পেলাম না। পর্দায় যেন মামিনা ভাসছে। পর্দা সরতেই দেখি জানা প্রায় গায়ের উপর এসে পড়েছে। আমিও মৃত্যুর জন্য তৈরি। হঠাৎ হটেনটেড হ্যান্স সামনে লাফ দিয়ে আসলো। হাতে আমার আরেকটা হাতি মারা বন্দুক। কোন দিক দিয়ে কি হলো কিছু বুঝলাম না। খালি বুঝলাম হ্যান্স পরপর 2টা গুলি করল জানার খোলা মুখ বরাবর। পর মুহূর্তে দেখি জানা সুর দিয়ে হ্যান্সকে পেঁচিয়ে ধরে ছুঁড়ে মারল 30-40 গজ দূরে। হ্যান্সের শরীর উল্টো হয়ে মাটিতে পড়ল। জানা ওর পিছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না, পড়ে গেল। এবার দেখি র্যাগনাল দৌড়ে আসছে আরেকটা রাইফেল হাতে, জানার মাথায় গুলি করতে করতে। তারপর দেখলাম তার স্ত্রীকে আইসিসের পোশাকে, আইভরি চাইল্ডের মূর্তি কুলে তাকে আইসিসের মতোই লাগছিল। জানা সিম্বাকে সুর দিয়ে পেঁচিয়ে তুলে আনল। তখন সিম্বার ওই উদ্ভ্রান্ত দৃষ্টি এখনো আমার চোখের সামনে ভাসে। জানা ওকে ঘোরাতে শুরু করল, প্রথমে আস্তে আস্তে, তারপর ঘোড়ার গতি বাড়তে শুরু করল। একসময় ছুঁড়ে ফেলে দিল। লুনা এখন আমার একেবারে সামনে। চোখে কোনো ভয় ডর নেই। পেছনে 2 সহচারী। র্যাগনাল ওকে সরিয়ে নেওয়ার জন্য ওর দিকে দৌড় দিতেই ডজনখানেক লোক ওকে জাপটে ধরল। র্যাগনালকে বাঁচাতে নাকি ওদের দেবতার অভিভাবিকার হাত থেকে দূরে রাখতে, তা আমি জানি না। লুনা জানার দিকে তাকিয়ে আছে, জানা লুনার দিকে। জানা হঠাৎ লুনার হাত থেকে আইভরি চাইল্ডকে কেড়ে নিয়ে সিম্বার মতো ঘোরাতে শুরু করল। তারপর এত জোরে আছাড় মারল যে
আইভরি চাইল্ড কমপক্ষে 10,000 টুকরো হয়ে গেল। এই দৃশ্য দেখে হারুত তো প্রায় অজ্ঞান। জানা আরেকবার গর্জাল। তারপর লোনাকে যেন সম্মান জানালো, তারপর লুটিয়ে পড়ল। ব্ল্যাক ক্যান্ডারা যুদ্ধ করা থামিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে দেখছিল। একজন চিৎকার করে বলে উঠল, রাজা মারা গেছে, দেবতা মেরে ফেলেছে, নিজেও মরে গেছে, এই জায়গা এখন প্রেতাত্মাদের, পালাও সবাই পালাও। সবাই বলে উঠল, দেবতা শেষ, পালাও, এই ভূতের দেশ থেকে পালাও। আধা ঘন্টার মধ্যে কয়েকজন অতি আহত আর নিহত ব্ল্যাক ক্যান্ডার ছাড়া ওদের আর কাউকেই দেখা গেল না। যুদ্ধ শেষ হলো। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত বেঁচে গেলাম। আমি কোনো মতে উঠলাম। হোয়াইট ক্যান্ডারদের লোকজন রেগনালকে ছেড়ে দিয়েছে, সে লোনার কাছে চলে গেছে। আমি একজনের কাঁধে ভর দিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। লোনা তখন রেগনালকে জড়িয়ে ধরে কাঁদছে, আর আমি এখানে দাঁড়ালাম না। ওদের রেখে হ্যান্সের কাছে গেলাম। মন্দিরের উত্তর দেয়ালের কাছে পড়েছিল ও। জ্ঞান নেই, বোঝা যাচ্ছিল মানুষের সাহায্যের ঊর্ধ্বে চলে গেছে ও। তাকে নিয়ে গেলাম এক পুরোহিতের কামরায়। সন্ধ্যার দিকে ওর জ্ঞান ফিরল। ও হ্যান্স, আমার বন্ধু। মরার আগে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল ও। আফসোস করবেন না বাস, আপনি ঠিক মতোই গুলি করেছিলেন, কিন্তু ব্ল্যাক ক্যান্ডারা জানাকে সাদাদের হাত থেকে বাঁচাতে জাদু করেছিল। ভালো করে দেখলেই বুঝবেন, লর্ড ইকেজার গুলিও ওর গায়ে লাগেনি। যতই অবিশ্বাস্য লাগুক, পরে আমি দেখেছিলাম রেগনালের গুলির কোনো চিহ্ন নেই জানার মাথায়। সেজন্যই আপনাকে দেখলেই ও রেগে যেত, কিন্তু ওরা ওই সামান্য হটেন্টের কথা চিন্তাও করেনি। সেজন্য আমি প্রত্যেকবার গুলি লাগাতে পেরেছি। ও বাস, এখন আমার আর কোনো কষ্ট নেই। আমি আমার জীবন দিয়ে হলেও আপনাকে বাঁচাতে পেরেছি। একটু থেমে ও আবার বলতে শুরু করল, বাস, এবার আবার দেখা হবে ওই মামিনার সাথে। এবার আর বলতে পারবেন না আমি আমার কাজ ঠিকমতো করিনি। বাস, যখন জানা আপনার দিকে দৌড়ে আসছিল, তখন কি আপনি তাকে দেখেছিলেন? আমি কিন্তু দেখেছি। দেখেছি তো অনেক কিছুই, কিন্তু সেগুলো কল্পনা ছাড়া আর কি হবে? আমি কোনো মতে বললাম, বাস, কল্পনার মধ্যে বাস্তবতা লুকিয়ে থাকে, আমরা শুধু তাকে দেখতে পাই না। আমি কিছু বলার মতো খুঁজে পেলাম না। ও আবার বলতে শুরু করল, বাস, মুন নামের ওই মেয়েটাকে আর মিসি মেরিকে কিছু বলতে হবে। আপনার বাবাকে কি কোনো খবর দিতে হবে? যদি কোনো কথা থাকে তাহলে তাড়াতাড়ি বলুন, আর সময় নেই। আমার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। যত উদ্ভটই শোনাক না কেন, সত্যি বলতে আমি ওকে কিছু মেসেজ দিয়েছিলাম। কি মেসেজ সেটা না হয় গোপনেই থাক। মনে মনে যতই হাসেন না কেন আপনারা, আমারও কিন্তু মাঝে মাঝে হ্যান্সের মতো বলতে ইচ্ছে করে, কে জানে কোথায় কল্পনার শেষ আর কোথায় বাস্তবতার শুরু। হ্যান্স আবার বলতে শুরু করল, এসেছিলাম একসাথে, কিন্তু ব্ল্যাক ক্যান্ডারদের আইভরি নিয়ে আপনাকে একাই ফিরতে হবে। কি দুর্ভাগ্য আপনার সঙ্গী হতে পারলাম না। নিজের খেয়াল রাখবেন বাস। আমার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা মনে হচ্ছিল বের হয়ে আসবে, কিন্তু নিজেকে আড়াল করে রাখার অভ্যাস আমার বহু পুরনো। জোর করে বললাম, ব্ল্যাক ক্যান্ডারা মনে হয়তো না কিছু নিতে দেবে। না বাস, জানা মারা গেছে। আমি জানি এই ব্ল্যাক ক্যান্ডারা অন্য কোথাও চলে যাবে। একটু থেমে আবার বলতে শুরু করলো ও, বাস, আপনি যখন অন্ধকারের দেশে আসবেন তখন আমি আপনার জন্য অপেক্ষা করব।
আমার নাম অন্ধকারের দিশারি, ক্যাপ্টেন মোবোবো দিয়েছিল। বাস কাল রাতে আপনার বাবা ভালোবাসার ব্যাপারে বলেছিলেন, তখন বুঝিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। মানবীর ভালোবাসা নিয়ে মাতামাতি করার খুব বেশি কিছু নাই। এখন বুঝতে পারছি ভালোবাসা জিনিসটা তার চেয়ে অনেক বড়। আপনার জন্য আমার যে অনুভূতি, এটাই বোধহয় ভালোবাসা। হান্সটা মারা গেল, মুখে এক চিলতে হাসি। অনেক কষ্ট করেও আটকাতে পারলাম না, চোখের কোণটা ভিজেই গেল। এরপরের ঘটনা সম্পর্কে বলার আর খুব বেশি কিছু নেই, বলতেও ইচ্ছে করছে না। রেগনাল চাইলে পুরো ব্যাপারটা আরও ভালো করে লিখতে পারত, কিন্তু লেখেনি। হ্যান্স মারা যাবার পর কোনো ব্যাপারেই আমার আর কোনো আগ্রহ ছিল না। যেন যা হয় হোক, আমার কিছু যায় আসে না। আমার হ্যান্স আমার সাথে নাই কেন? ওকে কবর দেয়া হলো মন্দিরের চত্বরে, যেখানে ও জানাকে মেরেছিল। ওকে যখন কবরে নামানো হয়, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার জীবনের একটা অংশ মাটিতে পুঁতে রাখছে। আমার খুব বলতে ইচ্ছে করল, পাঠকদের কাছে আর লুকাতে চাই না, বলতে ইচ্ছে করল, হ্যান্স, তুমি কই যাও? তোমার মতো আরেকটা বন্ধু আমি আর কোথায় পাব? ব্ল্যাক ক্যান্ডারদের নিয়ে হ্যান্সের ধারণাই ঠিক ছিল। ব্ল্যাক ক্যান্ডাররা অন্য কোথাও চলে গিয়েছিল। জানাকে সেখানেই সমাহিত করা হলো, যেখানে ওকে মারা হয়েছিল, কারণ এত বড় দেহটা টেনে সরানো যাচ্ছিল না। তাকে পোতা হলো তার শিকারীর পায়ের কাছে। পরদিন সকালে জানার দেহটা ভালো করে দেখলাম। সারা গায়ে কয়েকটা বর্ষার আঘাত আর হ্যান্সের দুটো গুলির ক্ষত ছাড়া আর কিছুই পেলাম না। আমি ওর দাঁত দুটো নিতে চেয়েছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য, কিন্তু হারুত বা হোয়াইট ক্যান্ডারা দিতে চাইল না। এরপর একবার শুধু লোনার সাথে আমি আলাদা কথা বলার সুযোগ পেলাম। ও বলল, মিস্টার কোয়াটারমেন, আপনার কি মনে আছে বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়, তখন আপনাকে আমি কি বলেছিলাম? পুরোটা নেই। তারপর ও এটা সেটা বলে লেখার মতো যে কথাটা বলল সেটা হলো, আপনি হয়তো হাসবেন, কিন্তু আমার কেন যেন মনে হয় আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে, বাবা, ভাই বা যে কোনো এক সম্পর্ক। কাজিনও হতে পারে, আমি বললাম। হ্যাঁ, কাজিনও হতে পারে। লোনা হেসে বলল। ওর চোখের দিকে তাকিয়ে বুকটা কেমন কেঁপে উঠল। আমার মনের কথাটা যেন বুঝতে পারল। ভয় পাবেন না মিস্টার কোয়াটারমেন, ছেলে হারিয়ে আমি পাগল হয়ে যাইনি। মনে হয় আপনার কাছ থেকে কেউ আমাকে কেড়ে নিয়েছিল। মনে হয় না আবারও কেড়ে নেবে? না, অবশ্যই না। আর একটা কথা বলতে চাই মিস্টার কোয়াটারমেন, এখানকার লোকজন আমাকে ওদের তামাক দিয়েছে, যেটা দিয়েছিল লন্ডনের রেগনাল ক্যাসেলে। খুঁজে বের করেছি, ওই তামাকের আসল নাম তাদুকি। আবার একদিন আসবে যেদিন আমাদের দুজনকে আবার এই তামাকের ধোঁয়া নিতে হবে। না না, আমি এই এলাকার তামাক ছেড়ে দিয়েছি। কিন্তু আপনাকে নিতেই হবে। তোমাকে কে বলল, হারুত? না, হয়তো আইভরি চাইল্ড নিজেই বলেছে। আমার কেন যেন মনে হয় আইভরি চাইল্ডের সাথে আমাদের আবার দেখা হবে। থাক, সেটা নিয়ে আমরা এখন মাথা না ঘামাই। এই মূলত কথা হয়েছিল দুজনের। পরে আমরা হাতিদের গোরস্থানেও গিয়েছিলাম। 50টা উট ভর্তি করে আইভরি নেওয়া হলো। সেখান থেকে 10 দিন পর 100 উটের ক্যারাভ্যান নিয়ে আমরা রওনা হলাম। 50টাতে আইভরি আর বাকিগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। হারুতও ছিল আমাদের সাথে। কিন্তু আইভরির কপালে খারাপই ছিল। মরুভূমিতে হঠাৎ মরু ঝড় শুরু হলো। অনেক কষ্টে আমরা প্রাণ বাঁচালাম। 50টা উটের মাত্র 10টা বাঁচানো গেল। রেগনাল অবশ্য আমাকে বাকি আইভরির দাম দিতে চাইল, কিন্তু
আমার মুখের দিকে তাকিয়ে আর কোনো কথা বলার সাহস পেল না। সপ্তাহের পর সপ্তাহ মরুভূমির দিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা বিরক্ত হয়ে গেলাম, কিন্তু আর কোনো বিপদ হয়নি। 1 মাস পর আমরা লোহিত সাগরের একটা ছোট বন্দরে পৌঁছালাম। সেখান থেকে আমি নাটালের পথ ধরলাম, আর রেগনালরা আলেকজান্ডারিয়ার। এতদিন একসাথে থাকার পর বিদায় নেওয়ার সময় খুব বেশি কথা বলতে পারলাম না। তারপর আরও ঘটনা ঘটে আছে যেগুলো আর বলতে ইচ্ছে করছে না। শুধু এতটুকুই বলবো, লোনা ঠিকই বলেছিল, সেটাই শেষ দেখা ছিল না, আবার দেখা হয়েছে আমাদের। হারুতের কাছ থেকে বিদায় নেওয়ার সময় ও বলল ও মিশরে যাচ্ছে। জিজ্ঞেস করলাম কেন? ও বলল, নতুন দেবতার খোঁজে, হয়তো আবার দেখা হবে আপনাদের সাথে মাগোমাজান, তখন তার সাথে কথা বলবো। এতটুকুই মনে আছে আমার, কারণ তখন আমার মন পড়েছিল হ্যান্সের কাছে। ও হ্যান্স, বন্ধু আমার। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দি আইভরি চাইল্ড এর 5ম পর্ব। 5ম পর্বের মাধ্যমে আমরা পুরো গল্পটি এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর হ্যাঁ, আমার গল্প পাঠ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।